আমাকে ঠিক মতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা আমাকে একটু বলো যে আমাকে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, আমার পরিচয় আমি দিচ্ছি তোমাদেরকে। ওকে, লিখছো? স্যার আপনার নাম কি? হ্যাঁ, বলতেছি। ওকে। ওকে, আমার নাম বলছি। তার আগে আমি বলি যে এরু পরিবারের সাথে তোমরা সবাই সংযুক্ত রয়েছো, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর শুভরাত্রি। কারণ হলো আমাদের এখন অলমোস্ট 8:30 প্লাস হয়ে গেছে। এই কারণে তোমাদেরকে শুভ রাত্রি বললাম, কারণ সন্ধ্যাকালীন সময় এখন আর নাই, আমরা রাতের ভাগে চলে গেছি। আর আমরা সবাই জানি যে আমাদের এডু পরিবারের একটা স্লোগান রয়েছে, স্লোগানটি হলো সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী। আমরা সবাই চাই, আমাদের এডু পরিবার চায় যে তোমাদের জীবনে যাতে আমরা আজীবন সঙ্গী হিসেবে থাকতে পারি। সেই সাথে আমরাও চাই যে তোমরা যাতে এই পরিবারের সাথে সঙ্গী হিসেবে আজীবন থাকতে পারো। ঠিক আছে। চলো তাহলে আমার পরিচয়টা একটু দেই। আমি তোমরা আমাকে সবাই চেনো কিনা, কেউ কি চেনো? আমাকে একটু বলো দেখি, কেউ কি আমাকে চেনো? স্যার আমার কি লেখা হয়েছে? হ্যাঁ, খাদিজা প্রিন্স। স্যার তুমি চিনো কিভাবে খাদিজা? আহ জুনাইদ ওয়ালাইকুম আসসালাম। সারা ওয়ালাইকুম, আমি ভালো আছি। আচ্ছা, আমাকে তোমরা চেনো কিভাবে? তোমাদেরকে ক্লাস নিয়েছিলাম এর আগে? আমি কি তোমাদের ক্লাস নিয়েছিলাম? না স্যার, চিনি না। আমি চিনি না। ওকে স্যার, আমি আপনাকে চিনি বাট কোনোদিন ক্লাস করি নাই, আমি ফেসবুক লাইভে দেখেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ যে তোমরা অনেকে আমাকে চেনো, আবার অনেকে চেনো না। যারা চেনো না তাদের জন্য বলছি আমার নাম প্রিন্স। আর এতটুকু পরিচয় আপাতত তোমাদের মনে রাখলেই চলবে, যেহেতু তোমরা ছোট্ট মানুষ। সো আমি আমার ইউনিভার্সিটি বা অন্য কোনো কিছু বলে তোমাদেরকে প্রেশার দিতে চাচ্ছি না। তো চলো, তোমাদের আবির স্যার আজকে একটু অসুস্থ থাকার জন্য স্যার আসতে পারেননি। তো তিনি তোমাদের এই আহ, পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্রের চ্যাপ্টারটা শেষ করেছেন, এবং আমি আজকে সেটা কিছু সিকিউ তোমাদেরকে প্র্যাকটিস করাবো। তো চলো আমার সাথে সাথে তোমরা একটু সিকিউ গুলো, কোশ্চেন গুলো লিখিও। ঠিক আছে। এবং সেই সাথে তোমরা অ্যান্সার গুলো একটু লেখার চেষ্টা করো। ঠিক আছে। তো আমি শুরুতে তোমাদেরকে একটু মনে করাই দিব যে আমরা পরিপাকতন্ত্র বলতে কি বুঝি, রক্ত সংবহন তন্ত্র কি বুঝি, সবকিছুই আমরা একটু মনে করাই দিব। ঠিক আছে। তো পরিপাকতন্ত্র বলতে আমরা সবাই বুঝি যে এটা আসলে একটা ডাইজেস্টিভ সিস্টেম, এবং আমরা যাই খাই সবকিছুই আসলে আমাদের আহ পরিপাক হওয়াটা প্রয়োজন। কারণ হলো আমরা সবকিছু খাবার খাওয়ার পর আমাদের সবকিছু কি হয়ে যায়, ভেঙে যায়। ভেঙে গিয়ে আমরা সেখান থেকে আসলে আমার শরীরের জন্য আমার যতটুকু পুষ্টি প্রয়োজন, আমার যতটুকু খনিজ প্রয়োজন, আমার যতটুকু ভিটামিন প্রয়োজন, সেটা আসলে আমার সেই ডাইজেশন সিস্টেমের মাধ্যমে আমরা পাই। ঠিক আছে। আমার কাজ করার জন্য কতটুকু শক্তি প্রয়োজন, কাজ করার জন্য আমার আসলে যে পরিমাণ ক্যালোরি দরকার, সবগুলো আসলে আমরা খাদ্য গ্রহণের মাধ্যমে পাই। এবং সেই কাজটা মূলত করে আমাদের সেই পরিপাক তন্ত্র, বিশেষ করে পাকস্থলী। আর রক্ত সংবহন তন্ত্রের কথা যদি বলি, সেটা হলো যে আমাদের বডিতে সবচেয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করে হলো আমাদের ব্লাড। কারণ হলো আমাদের যে সেল আছে বা আমাদের যে কোষ রয়েছে আমাদের বডিতে, সেই কোষের কাজ করার জন্য যে পরিমাণ অক্সিজেন দরকার, সেই অক্সিজেনটা আসলে সরবরাহ করে আমাদের এই ব্লাড। এবং আরেকটা ইম্পর্টেন্ট টাস্ক বা কাজ করে আমাদের ব্লাড, সেটা হলো আমাদের বডির টেম্পারেচারটা সে কন্ট্রোল করে। ঠিক আছে। তো এই যে এছাড়াও আমরা জানি যে ব্লাডের মাধ্যমেও আমাদের অনেক কিছু আমাদের ফুল বডিতে প্রবেশ করে, এবং ব্লাডের অনেকগুলো কাজ আছে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কাজ করে, সেটা হলো আমাদের ডাব্লিউবিসি বা আমরা শ্বেত রক্তকণিকা যাকে বলি, হোয়াইট ব্লাড কর্পাসেল বা হোয়াইট ব্লাড সেল। ঠিক আছে। এখন ঘটনা হলো এই হোয়াইট ব্লাড সেল বা কর্পাসেল বা শ্বেত রক্তকণিকা আমাদের বডির আসলে একটা অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে। ঠিক আছে। অতন্দ্র প্রহরী বলতে কি বোঝায়, সে আসলে এখানে ফাইটার হিসেবে কাজ করে। ফাইটার মিন্স সে সৈনিক টাইপের। কিরকম, আমাদের বডিতে কিছু হেল্পফুল ব্যাকটেরিয়া থাকে। ঠিক আছে, সাহায্যকারী ব্যাকটেরিয়া থাকে, সাহায্যকারী অণুজীব থাকে, যারা আসলে আমাদের বডির ইন্টারনাল অনেক কাজে তারা হেল্প করে।
এছাড়া আমরা যখন বাইরে থেকে কিছু ফরেন পার্টিকেল, ফরেন পার্টিকেল বলতে বোঝায় এখানে বিভিন্ন রকম ভাইরাস থাকতে পারে, ব্যাকটেরিয়া থাকতে পারে, তারা যদি আমাদের বডিতে কোনোভাবে, এই যে তুমি শ্বাস মানে প্রশ্বাস নিচ্ছ, এই যে তুমি যে অক্সিজেন গ্রহণ করতেছো, ধরো মনে করো এই যে ইনহেল করতেছো, মানে হলো গ্রহণ করতেছো অক্সিজেন, তো এই ইনহেলেশনের মাধ্যমে যদি কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস তোমার বডিতে ঢোকে, ঠিক আছে, অথবা তুমি যে খাবারটা খাচ্ছ, ধরো হাত ধুয়ে খাচ্ছ না, এই হাতের মধ্যে বিভিন্ন রকম জীবাণু থাকে, সেই জীবাণু ধরো এই খাবারের মাধ্যমে আমার বডিতে প্রবেশ করলো, এরপরে সে তো আমার বডির জন্য কি নন পার্টিকেল, সে কি আমার বডির জন্য পরিচিত? ডেফিনেটলি পরিচিত না। সে পরিচিত কারা? যারা আমার বডিতে ছিল তারা আসলে আমার বডির জন্য পরিচিত। এবং এই শ্বেত রক্তকণিকা মূলত এই বাইরে থেকে যে জীবাণুগুলো আসে তাদের সাথে আসলে যুদ্ধ করে, ফাইট করে তাদেরকে মেরে ফেলে। এখন মেরে ফেলার কারণে আমরা আসলে সুস্থ থাকি, ঠিক আছে। আমরা সবসময় তো সুস্থ থাকতে পারি না, কারণ আমাদের জ্বর হয়, আমাদের নানা রোগে আমরা আক্রান্ত হই। এখন ঘটনা হলো যে যখন আমার ভেতরের যে ব্যাকটেরিয়া গুলো রয়েছে যারা হেল্পফুল, সাহায্যকারী, এরা যখন আসলে বাইরে থেকে ফরেন যখন কোনো পার্টিকেল আসে, বিশেষ করে ভাইরাস বা ব্যাকটেরিয়া আসে তাদের সাথে, তারা যদি অনেক বেশি শক্তিশালী হয়, তাদেরকে আসলে যখন যুদ্ধ করে হারাইতে পারে না আমার ভেতরের পার্টিকেল গুলো, তখন আসলে আমরা কি করি, যে অসুস্থ হয়ে পড়ি, ঠিক আছে। এছাড়া বাকি সময় আমরা সবসময় সুস্থ থাকি এই শ্বেত রক্তকণিকার কারণে। তার কারণ হলো তারা একটা প্রক্রিয়ার মাধ্যমে বাইরে থেকে আসা জীবাণুকে খেয়ে ফেলে, সেটা হলো ফেগোসাইটোসিস প্রক্রিয়া, এটা ডেফিনেটলি তোমরা জানো। এবং আরেকটা ইম্পর্টেন্ট, আমাদের যদি আহ কণিকার কথা বলি, সেটা হলো তোমার অণুচক্রিকা, বা এটাকে আমরা ইংলিশে প্লেটলেট বলতে পারি, অনেকে এটাকে উচ্চারণ প্লাটিলেটও উচ্চারণ করতে পারো, কোনো সমস্যা নেই। এই অণুচক্রিকার একটা গুরুত্বপূর্ণ কাজ হলো, সে আসলে আমাদের যে ব্লিডিং হয়, বিশেষ করে আমরা যখন কোথাও আঘাতপ্রাপ্ত হই, বা আমার যখন কোনো একটা অংশ কেটে গেছে বা ফেটে গেছে, ব্লাড বের হচ্ছে, তো এই যে ব্লাড যদি সবসময় বের হতেই থাকে, ধরো আমার একটা হাতের এই অংশটুকু কেটে গেছে, আমার ব্লাড বের হচ্ছে বের হচ্ছে বের হচ্ছে, তাহলে তো আমি বাঁচতে পারবো না, কারণ আমার আমার বডির ইন্টারনাল যে ব্লাড প্রেশার, সে ব্লাড প্রেশার তো ফল করবে, ঠিক আছে। তো এই কারণে কি হবে, আমি বেশিক্ষণ বাঁচতে পারবো না। তো আমার এই ব্লাডটা বের হওয়াটাকে রোধ করতে হবে, তো তো এই রোধটা কি করে, অণুচক্রিকা করে। অণুচক্রিকার মেইন কাজ হলো ব্লাড জমায় ফেলা, ব্লাডকে তঞ্চন ঘটানো, আমাদের স্যার এই কথাগুলো বলেছেন। আর আমাদের আরেকটা কণিকা আছে, সেটা হলো লোহিত রক্ত কণিকা। এই লোহিত রক্ত কণিকার কাজ হলো, সেই লোহিত রক্ত কণিকার মধ্যে একটা রঞ্জক পদার্থ থাকে, ঠিক আছে, একটা পিগমেন্ট থাকে, কালার পিগমেন্ট, যাকে আমরা বলি হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন থাকার কারণে আমাদের ব্লাডের কালারটা হয় রেড। ওকে, আচ্ছা, আরো অনেকগুলো কাজ আছে, যে কাজগুলো মোটামুটি ভাবে তোমাদের স্যার পড়িয়েছেন। তো আমি আজকে খুব বেশি বিস্তারিত আলাপ আলোচনা করব না। আহ তোমরা যারা কমেন্ট করছো, নুরিন, ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনি কি ক্লাস 7 এর ক্লাস নেন? আমি সব ক্লাসেরই ক্লাস নেই, বাট তোমাদের এখানে আজকে মনে হয় ক্লাস 7 এর ফার্স্ট ক্লাস নেওয়া হচ্ছে। এর আগে মনে হয় 6 এর একবার ক্লাস নিয়েছিলাম। আচ্ছা, তুমি শুধু ক্লাস জিজ্ঞাসা করতেছো কেন? জুনায়েদ তামিম, আচ্ছা তোমরা নিজেরা একটু কমেন্ট লেখালেখি বন্ধ করো। স্যার এই অধ্যায় আমার না নাই, কি করব? তুমি এই লেকচারটা শোনাবে, সমস্যা নাই, কারণ আজও কালও তো তোমাকে এই চ্যাপ্টারটা পড়তে হবে। ওকে, আচ্ছা। জিনিয়া, ওয়ালাইকুম আসসালাম, হ্যালো, কি অবস্থা তোমার, কেমন আছো? কারণ ঘটনা হলো যে আমাদের, যেহেতু এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, আমরা কোনো কাউকে ফেস টু ফেস পড়াইতে পারতেছি না। তো আরেকটা বড় সমস্যা, সেটা হলো যে আমাদের এখানে বিভিন্ন স্কুলের স্টুডেন্ট, বিভিন্ন জায়গার স্টুডেন্ট আছে। তো সবার সাথে সবার আসলে সিলেবাস সহজে ম্যাচ করবে না, এটাই স্বাভাবিক। সো আমরা কি করি, আমরা আমরা তোমরা জানো ভালো করে যে আমরা সবার কাছে সিলেবাসটা কালেক্ট করে সেটাকে মার্চ করে একটা ফিক্স সিলেবাসে নিয়ে আসি। এবং তোমরা যে চ্যাপ্টারই পড়ানো হোক না কেন, কখনো হতাশ হবা না যে আমার তো এই চ্যাপ্টারটা নাই, সো আমি কি ক্লাসটা করবো না। ক্লাস তুমি করো, সমস্যা নেই। তুমি একটা লেকচার শুনলা, এতে তোমার কি হবে, তোমার নলেজ আসলে এনরিচ হবে। এখন ঘটনা হলো যে তুমি এটা মনে করছো যে আমার তো এই লেকচারটা নাই, আমার সিলেবাসে যেই টপিকটা আছে সেটা কি আদৌ হবে কিনা। তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টের সিলেবাস আসলে কমপ্লিট করে দেওয়া হবে, একটু সময় মানে দিতে হবে আমাদেরকে, আর একটু ধৈর্যও তোমাদেরকে ধরতে হবে। সো এত হতাশ হয়েও না। আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগে প্রিপারেশনের জন্য যতটুকু সময় দরকার, তোমরা তো ডেফিনেটলি আমাদের এখানে একটা মডেল টেস্ট পরীক্ষা দিবা। তো মডেল টেস্টের আগে ডেফিনেটলি আমাদের সিলেবাস গুলো কমপ্লিট হয়ে যাবে, এবং তোমরা আশা করি খুব ভালোভাবে শেষ করতে পারবা।
তো চলো একটু আমরা পড়ায় মনোযোগ দিই। তারপরে তোমাদের সাথে, যেহেতু আজকে আমার ফার্স্ট ক্লাস, আমি তোমাদের সাথে সবার সাথে গল্প করব, গল্প বলবো। ঠিক আছে, অনেক কথা হবে। তো চলো, প্রথম যে কোশ্চেনটা সেটা হলো পরিপাক তন্ত্র কাকে বলে। দেখো এখানে একটা সুন্দর ফিগার দেয়া আছে। এই ফিগারের মধ্যে কি কি দেয়া আছে এটা মোটামুটি ভাবে আমরা বুঝতেছি যে এ কে বুঝাই যাচ্ছে আসলে এ আসলে আমার স্টোমাক বা পাকস্থলী। আর বি কেও বোঝা যাচ্ছে, বি হলো আমরা জানি আমাদের দেহের ভেতরের সবচেয়ে বড় যদি কোনো অঙ্গ থাকে তাকে আমরা বলি কি যকৃত বা লিভার। লিভার হলো সবচেয়ে বড় গ্রন্থি বলতে পারি, সবচেয়ে বড় অঙ্গও বলতে পারি। আর সিটাও বোঝা যাচ্ছে যে এটা আসলে অগ্নাশয়। আমরা মোটামুটি সবাই এগুলো চিনি। ঠিক আছে, সো আমরা চলো কোশ্চেনে চলে আসি। কোশ্চেনে দেখো লেখা আছে পরিপাক তন্ত্র কাকে বলে। খ নম্বরে বলছে যে গলবিলে খাদ্য পরিপাক হয় না কেন। ওকে, এরপরে গতে বলছে এই চিহ্নিত অংশের গঠন ব্যাখ্যা করো, পাকস্থলীর গঠন ব্যাখ্যা করতে বলছে। তো এগুলো তোমরা মোটামুটি ভাবে সবাই পারো। আমি জাস্ট ক খ গ ঘ সবগুলো একটু করে দিচ্ছি, বাকিগুলো তোমরা একটু গুছাই গুছাই করবা। ঠিক আছে, আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি কিভাবে করতে হয়, একটু বাকিগুলো তোমরা সুন্দর করে নিজ দায়িত্বে একটু গুছাই গুছাই করবা। ওকে, কারণ সৃজনশীল তো আমাদের মুখস্থ করার বিষয় না। তুমি যদি মেইন বেসটা বুঝো বা মেইন টপিকটা বুঝো, কনসেপ্টটা বুঝো, তাহলে তোমার জন্য আসলে বানায় লেখা বা আসলে কোশ্চেনের অ্যান্সারটা লেখা তোমার জন্য সবচেয়ে বেশি ইজি হয়ে যাবে। এবং ঘ নম্বর বলছে বি এবং সি দুইটা গুরুত্বপূর্ণ গ্রন্থি, মতামত দাও। তো চলো আমরা একটু অ্যান্সারে চলে যাই। পরিপাক তন্ত্র কাকে বলে। আমরা পরিপাক তন্ত্রের সংজ্ঞা জানি যে যে তন্ত্র আসলে পরিপাক ক্রিয়ায় আসলে সাহায্য করে থাকে। ঠিক আছে, অংশ নেয় তাকে আসলে যে তন্ত্র। আমরা একটু আমাদের সাথে সাথে লিখি, ঠিক আছে। এত মোটা কেন তালিকা। ওকে, দেখো যে তন্ত্র, যে তন্ত্র পরিপাকে, কিসে, পরিপাকে অংশ নেয়, পরিপাকে অংশ নেয় তাকে আমরা কি বলতে পারি, পরিপাক তন্ত্র বলতে পারি। তাকে পরিপাক তন্ত্র বলে, তাকে পরিপাক তন্ত্র বলে। আশা করি তোমরা বুঝছো। পরিপাক তন্ত্র কাকে বলে, যে তন্ত্র পরিপাকে অংশগ্রহণ করে বা অংশ নেয় তাকে পরিপাক তন্ত্র বলে। ঠিক আছে, এই পর্যন্ত তোমরা আমার সাথে সাথে একটু লিখে ফেলো। রেসপেক্ট অল জেন্ডার্স এন্ড অল রিলিজনস। হ্যাঁ, ভেরি গুড। তোমরা একটু আপাতত লেখালেখি বন্ধ করো। ঠিক আছে, সামনে ফার্স্ট কাল হবো। ওকে মিফা, ভেরি গুড। ইফ উই অল ট্রাই হার্ড দেন উই অল ক্যান ডু বেটার। ইয়েস, ডেফিনেটলি স্যার। চ্যাট অফ করেন প্লিজ। ওকে, ওয়েট, try to concentrate in this class. Please off the chat for everyone. One second. তোমরা চ্যাট করো না প্লিজ, ঠিক আছে। তোমরা আর কেউ কেউ আর কোন রকম লিখবা না, ঠিক আছে। যে লিখবা, হ্যাঁ গলবিল কি আমি আদিল তোমাকে বোঝাচ্ছি, তারা নাই। ওকে, এক সেকেন্ড আমি একটু অফ করার চেষ্টা করি। চ্যাট অফ করলে কি হবে? Only- Okay, wait, wait, wait. যেটা আমি এখানে অপশনটা খুঁজে পাচ্ছি না। উম, let's see. তোমরা যদি কথা বলতে থাকো তাহলে কিন্তু পিটাবো কিন্তু এখন। হ্যাঁ,
চলো আমরা ক্লাসে ব্যাক করি। ঠিক আছে, পরের কোশ্চেন দেখি, গলবিলে খাদ্য পরিপাক হয় না কেন। আচ্ছা, কেউ এখন কোনো কথা বলবো না, জাস্ট হলো কোশ্চেন লিখবা, কোশ্চেনের সাথে সাথে অ্যান্সার লিখবা, ঠিক আছে, নাহলে কিন্তু পিটাবো। আচ্ছা দেখো, গলবিল জিনিসটা কি, মুখ গহ্বরের পরেই, আমাদের যে মুখ গহ্বর তার পরপরই আসলে কি রয়েছে, আমাদের গলবিল রয়েছে। আর গলবিলের মাধ্যমে আমাদের খাদ্যবস্তু আসলে মুখ গহ্বর থেকে কোথায় প্রবেশ করবে, অন্ননালীতে যাবে। আমাদের নালী আছে দুইটা, একটা হলো তোমার খাদ্যনালী বা অন্ননালী, আর একটা কি আছে বলতো, শ্বাসনালী। আমরা যখন খাবার গ্রহণ করি তখন আসলে আমাদের শ্বাসনালীতে গিয়ে কি বন্ধ থাকে, আমাদের জাল জিহ্বা আছে সেটা দিয়ে বন্ধ রাখা হয়, যাতে হলো খাবার গ্রহণের সময় খাদ্য কোনোভাবে যাতে শ্বাসনালীতে না প্রবেশ করে যায়। আবার যখন আমরা শ্বাস গ্রহণ করি তখন আসলে খাদ্যনালীটা বন্ধ থাকে। ওকে, এখন ঘটনা হলো এই কারণে আমাদের গুরুজনেরা সবসময় বলে যখন আমরা খাবার গ্রহণ করব তখন যাতে কোনোভাবেই আমরা কথা না বলি, কারণ ভুলবশত যদি খাদ্য শ্বাসনালীতে প্রবেশ করে দেয় বা মানে প্রবেশ করে যায়, তাহলে কি হবে, আমাদের অনেক বেশি হাঁচি কাশি হয়, বিশেষ করে আমরা অনেক বেশি কাশতে শুরু করি, এমনকি এই কারণে অনেক সময় মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো আমরা একটু লিখি যে একটু না, দেখা যাচ্ছে না, এখানে লিখি। ওকে, দেখো, তোমার হলো মুখ গহ্বরের পরেই, আমার সাথে সাথে লিখো, মুখ গহ্বর, মুখ গহ্বরের পরেই, মুখ গহ্বরের পরেই আসলে কি আছে, গলবিলের অবস্থান, গলবিলের অবস্থান। ওকে, আচ্ছা, এরপর গলবিলের মাধ্যমে আমরা কি করতে পারি, গলবিলের মাধ্যমে আমাদের কি হয়, খাদ্যবস্তু, প্রথমে খাদ্যবস্তু দেখা যায় ঠিক মতো। আচ্ছা, গলবিলের মাধ্যমে খাদ্যবস্তু মুখ গহ্বর থেকে, মুখ গহ্বর থেকে কোথায় যাবে, অন্ননালীতে বা গ্রাসনালীতে যায়, থেকে অন্ননালী বা গ্রাসনালীতে যায়। ঠিক আছে, আচ্ছা এখানে শেষ করে ফেলবো। গলবিলে কোনো এনজাইম নিঃসৃত হয় না। আচ্ছা, এনজাইম বলতে সবাই বুঝো তো, গলবিলে, গলবিলে কোনো, গলবিল সম্পর্কে এখন বুঝছো না, যে কোশ্চেন করছিলা, কোনো এনজাইম নিঃসৃত হয় না, এনজাইম নিঃসৃত হয় না। ঠিক আছে, আচ্ছা এনজাইম সম্পর্কে সবাই বুঝো কিনা আমাকে একটু জানাও, তাহলে আমি একটু এনজাইম সম্পর্কে তোমাদেরকে একটু হালকা ব্যাখ্যা দিব। ঠিক আছে, ওকে, এনজাইম নিঃসৃত হয় না এই কারণে গলবিলে কোনো রকম খাদ্য পরিপাক হয় না। এখানে বলছে কেন পরিপাক হয় না। আচ্ছা, যেহেতু এনজাইম নিঃসৃত হয় না, এই কারণেই, এই কারণেই গলবিলে, গলবিলে খাদ্য পরিপাক হয় না। ঠিক আছে, পরিপাক হয় না। আচ্ছা একবার বলি, আমার সাথে সাথে একটু দেখো ঠিক আছে কিনা। কোশ্চেন কি বলছে, যে গলবিলে খাদ্য পরিপাক হয় না কেন। এখন না হওয়ার পিছনে কারণ হলো, যে কোনো কারণে যদি এনজাইম নিঃসৃত না হয়, কারণ আমরা জানি যে এনজাইম মূলত খাদ্যটাকে ভেঙে ফেলতে সাহায্য করে। ওকে, যদি এনজাইম না নিঃসৃত হয় তাহলে কোনোভাবেই এই পরিপাক হওয়াটা সম্ভব না। তো আমরা ফার্স্টে কি লিখবো, যে মুখ গহ্বর, আমাদের যে মুখ গহ্বর আছে, এই মুখ গহ্বরের পরেই রয়েছে আসলে গলবিলের অবস্থান। আমাদের এই যে এখানে গলবিল আছে। ওকে, আর গলবিলের মাধ্যমে আমরা কি করতে পারি, খাদ্যবস্তু মুখ গহ্বর থেকে, আমাদের এই যে মুখ গহ্বর যে আছে, এই গলবিলের মাধ্যমে খাদ্যবস্তু কোথায় যাবে, এই যে আমাদের এখানে নালী আছে দুইটা, একটা আছে শ্বাসনালী আর একটা আছে অন্ননালী, এই অন্ননালী বা গ্রাসনালীতে পৌঁছাবে। আচ্ছা পৌঁছাইলো, গলবিলে কোন রকম কি হয় না, এনজাইম কি হয় না, নিঃসৃত হয় না, এনজাইম নিঃসৃত হয় না। ঠিক আছে, গলবিলে কোনোভাবে এনজাইম নিঃসৃত হয় না।
ওকে, কোনোভাবে এনজাইম নিঃসৃত হয় না। আচ্ছা, এখন ঘটনা হলো যে এই কারণেই গলবিলে আসলে খাদ্য পরিপাক হবে না। এই এতটুকু তোমরা বুঝছো কিনা আমাকে একটু জানাও তো, যে এই ক খ মানে খ নম্বর কোশ্চেনটা বুঝছো কিনা, যে মুখ গহ্বরের পরে আসলে গলবিলের অবস্থান, গলবিলের মাধ্যমে খাদ্যবস্তু মুখ গহ্বর থেকে আসলে অন্ননালী বা গ্রাসনালীতে পৌঁছায়, এবং পৌঁছানোর কারণে আসলে এখানে তোমার এই গলবিলে কোনো রকম এনজাইম নিঃসৃত হয় না। আর নিঃসৃত না হওয়ার কারণেই আমরা বলতে পারি যে আসলে খাদ্য পরিপাক করতে পারে না। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝছো? আর এনজাইম কি জিনিস এটা কি তোমরা বুঝো? আমাকে একটু একটু জাস্ট একটু লিখে জানাও যে তোমরা আসলে এনজাইম বুঝো কিনা। এনজাইম কি জিনিস আমাকে একটু জানাও, যে এনজাইম তোমরা এটা বুঝো কিনা একটু জানাও, তাহলে আমি এনজাইম নিয়ে তোমাদেরকে একটু কথা বলবো। আমাকে একটু জানাও। কেউ দেখি এমন কথা বলে না, কি একটা অবস্থা। সবাই কি লিখতেছো? আচ্ছা লিখো, সমস্যা নাই। ওকে, আচ্ছা তাহলে আমরা গ নম্বর কোশ্চেনে যাই। ঠিক আছে, আমরা একটু গ নম্বর কোশ্চেনে যাই তাহলে। গ নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, যে এ চিহ্নিত অংশের গঠন ব্যাখ্যা করো। আচ্ছা, এ চিহ্নিত অংশটা মানে কি? এ চিহ্নিত অংশ মানে হলো তোমার পাকস্থলী। পাকস্থলীর গঠনটা জানতে চাইছে। তো পাকস্থলীর গঠন তোমাদের বইয়েও সুন্দর করে লেখা আছে, আমরা জাস্ট যতটুকু মনে থাকে আমরা ততটুকু লিখবো। তাহলে ফার্স্টে আমরা কি লিখবো দেখো, যে এ চিহ্নিত অংশটি হলো এ এ চিহ্নিত চিহ্নিত অংশটি হলো পাকস্থলী, রাইট? আচ্ছা, এই পর্যন্ত আমরা সবাই বুঝছি কিনা? আমাকে কিন্তু তোমরা কেউ জানালে না যে এনজাইম তোমরা বুঝো কিনা। আমাকে একটু জানাও যে এনজাইম তোমরা বুঝো কিনা। হোস্টে এদিকে আসেন দেখি। না, আমি তো অফ করার জন্য গেছিলাম, ওই যে কি বলে অন্তর্ভাই গেছে, অন্তর্ভাই বললো কিন্তু পারি নাই তো, কিন্তু আর তো মেসেজ আসতেছে না তো। কারণ সবাই মেসেজ করে আগে মেসেজ সাবস্ক্রাইব অফ করেন। আসলে কি হয়েছে, মানে চ্যাট কি অফ হয়েছে? দেখেন দেখি সাগর ভাইরে। আচ্ছা চলো আমরা লিখি, এই চিহ্নিত অংশটা হলো তোমার পাকস্থলী। আর পাকস্থলীর আমরা এখন হলো গঠন ব্যাখ্যা করবো। পাকস্থলীর পাকস্থলীর গঠন নিচে ব্যাখ্যা করা হলো। নিচে ব্যাখ্যা করা হলো, আমি একটু অন্য পেজ নিব, ঠিক আছে? ব্যাখ্যা করা হলো, তো আমার সাথে সাথে লিখো বাকি, ঠিক আছে? সবাই কি লিখতে পারতেছে? ঠিক আছে, ওকে দেখো, অন্ননালী ও ক্ষুদ্রান্তের মধ্যবর্তী স্থানে রয়েছে তোমার হলো পাকস্থলী। আচ্ছা আমি আহ পাকস্থলী। আচ্ছা, এখন অনেকে কমেন্ট করছে, ইয়েস স্যার আন্ডারস্টুড, শুধু তো লাউডলি বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি লাউডলি কথা বলতেছি।
এনজাইম এক ধরনের জৈব রাসায়নিক অনুঘটক। আচ্ছা, ভেরি গুড, বুঝছি। ওকে, ঠিক আছে। তাহলে হলো প্রথম কথাটা হলো যে আমাদের যে অন্ননালী এবং ক্ষুদ্রান্ত তার মধ্যবর্তী স্থানে পাকস্থলী থাকে, ঠিক আছে। এবং পাকস্থলীর আকৃতিটা কিরকম আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি একটু চিত্রের দিকে তাকাই, পাকস্থলীর আকৃতিটা একটা থলির মতো। ওকে, তো আমরা লিখবো এটা যে পাকস্থলীর আকৃতি হলো, পাকস্থলীর আকৃতি কিরকম হলো থলির মতো, রাইট। আচ্ছা, আমার সাথে সাথে তোমরাও লিখো। একটা বা দুইটা সৃজনশীল আমরা যদি ভালো করে প্র্যাকটিস করতে পারি, আই থিঙ্ক তোমাদের সৃজনশীল প্র্যাকটিস করাটা ক্লিয়ার হয়ে যাবে। স্যার আনমিউট করেন। আনমিউট তো করাই আছে, তোমার তো মেসেজ দেখতে পাচ্ছি। স্যার খ দাগটা একটু দেখাবেন। খ দাগটা, খ, আচ্ছা আচ্ছা, খ দেখাচ্ছি, দাঁড়াও। সুদিত, হ্যালো। এখন তার আনমিউট কাকে করব? আচ্ছা, যাই হোক, তোমরা কোনো কোশ্চেন করো না। আমি খ নম্বরটা একজনের জন্য দেখাচ্ছি, এক দ্রুত লিখবা, ঠিক আছে। মুখ গহ্বরের পরেই আসলে গলবিলের অবস্থান। আমাদের যে মুখ গহ্বর, এই যে মুখ গহ্বর, মুখ গহ্বরের পরে আমার হলো গলবিলের অবস্থান। গলবিলের মাধ্যমে খাদ্যবস্তু আসলে মুখ গহ্বর থেকে আমাদের যে অন্ননালী এবং শ্বাসনালী, সেই অন্ননালীতে প্রবেশ করে। সেই গলবিলে আসলে কোনো রকম এনজাইম নিঃসৃত হয় না। যদি এনজাইম নিঃসৃত হইতো তাহলে আসলে খাদ্যটা পরিপাক করতে পারতো, কিন্তু এনজাইম যেহেতু নিঃসৃত হয় না, এই কারণে আসলে গলবিলে খাদ্য পরিপাক হয় না। ঠিক আছে, যে আসলে চাইছো সে দ্রুত লিখো, জাস্ট 1 মিনিট সময় দিব। সুদীপ, কথা বলতে চাও? ওয়েট। আহ হ্যাঁ, সুদীপ তো কথা শুনতে পাও? বলো। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার, হ্যাঁ এই অধ্যাপক স্যার আমাদের স্যার মানসিক পরীক্ষা তন্ত্র নিয়ে না, হ্যাঁ হ্যাঁ, তরিত পরিপাক তন্ত্র নিয়ে। কিন্তু স্যার আমাদের যে মুখে যদি কোনো গোটা ওঠে হ্যাঁ, ঘুরি ঘুরি, ওটা কি দিলে কমে যায়? কি দিলে কমে যাবে? মানে গোটা কি বলতে কি দিলে তুমি, কমে যায়? তুমি কি ব্রণের কথা বলতেছো? না না, ঘুরি ঘুরি গোটা। আচ্ছা, এটা তো হলো তোমার স্কিন, অনেক ধরনের তোমার হলো সমস্যা থাকলে হতে পারে, ঠিক আছে। এটা ডিপেন্ড করে। আর বেশি করে পানি খাও, পানি খাইলে তোমার হলো এই ধরনের সমস্যাগুলো সমাধান হয়। আর যেহেতু তোমার স্কিনে এই ধরনের গোটা উঠতেছে, তো এই কারণে তোমাকে কোনো ডার্মাটোলজিস্ট কে দেখাইতে হবে। ঠিক আছে। তুমি কোথা থেকে বলতেছো? টাঙ্গাইল। টাঙ্গাইল থেকে। ওকে, টাঙ্গাইলে যে তোমার হলো কুমুদিনী মনে হয় একটা হসপিটাল আছে না? হ্যাঁ, ওখানে গিয়ে কোনো একটা ডার্মাটোলজিস্ট কে দেখাবা। ফার্স্টে তুমি মেডিসিনে দেখাইতে পারো। তাকে দেখাইলে তিনি তোমাকে সাজেস্ট করতে পারবে যে আসলে তোমার এখানে দাগগুলো বা যে গুটিটা উঠতেছে, গোটা উঠতেছে, সেটা আসলে কি স্কিনের ডিজিজের কারণে হচ্ছে নাকি কোনো মেডিসিনের রিয়াকশন থেকে হচ্ছে। তারপর তিনি আসলে ভালোভাবে সাজেস্ট করতে পারবে যে আসলে কোন ডার্মাটোলজিস্ট কে দেখাইলে তোমার আসলে প্রবলেমটা সলভ হবে। ওকে, তো চলো আমরা ক্লাসটা করি। আর কোনো আপনার সমস্যা? বাসা হ্যাঁ, আপনার বাসা কোথায়? আচ্ছা, আমার বাসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মানে ঢাকাতেই থাকি আমি। এখন চলো ক্লাসটা করি, এখন কথা বললে কিন্তু আমাদের ক্লাসটা শেষ করতে পারবো না। ওকে, আপাতত আনমিউট করলাম, পরে আমরা আবার করতেছি। আচ্ছা, একজন লিখছো রিয়ানা। স্যার একদম প্রথম ওয়ার্ডটা কি বুঝতে পারছি না। রিয়ানা, রিয়ানা আমাকে একটু জানাও যে প্রথম কোন ওয়ার্ডটা। প্রথমে ক নাম্বার কোশ্চেন যেটা ছিল, এটা আমি লিখছি যে যে তন্ত্র পরিপাকে অংশ নেয়, ঠিক আছে, তাকে পরিপাক তন্ত্র বলে। আর খ নম্বরে লিখছি আমি হলো মুখ গহ্বরের পরেই গলবিলের অবস্থান। গলবিলের মাধ্যমে খাদ্যবস্তু মুখ গহ্বর থেকে অন্ননালী বা গ্রাসনালীতে যায়। গলবিলে কোনো এনজাইম নিঃসৃত হয় না, এই কারণে গলবিলে খাদ্য পরিপাক হয় না। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, খাদিজা, খাদিজাকে তোমাকে আনমিউট করতে হবে। অনলি 30 সেকেন্ড সময়। খাদিজা, ওয়ালাইকুম আসসালাম, বলো।
হুম, স্যার সিকামার এগুলো কলম। হচ্ছে আমাদের পরিপাকে অংশ নাই স্যার, বাট এগুলো হচ্ছে কোথায় থাকে আর এগুলো কি, এগুলো কেমন স্যার, এগুলো আমাদের বইতে নাই। আচ্ছা ঠিক আছে, সিকাম, কোলন, ঠিক আছে, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, সবগুলো আমি তোমাদেরকে আজকে বলবো না, সমস্যা নেই। আজকে না সময় পেলেও তোমরা নেক্সট ক্লাসে অবশ্যই আমার কাছ থেকে শুনে নিবা। সিকাম, কোলন, মলাশয়, এগুলো হলো আমাদের, আমাদের তো তন্ত্র দুইটা আছে, আমি বলতেছি একটু পরে, ঠিক আছে? তোমার কোশ্চেন আমি বুঝছি, আমি একটু পরে যাওয়ার আগে, ক্লাস শেষ করার আগে তোমাকে এটা বলে দিচ্ছি। ওকে। আচ্ছা স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ এখন আপাতত, স্যার কিউ থ্রি দেখান। আচ্ছা, কোশ্চেন থ্রি দেখাচ্ছি। স্যার গ দাগটা একটু দেখাবেন। হ্যাঁ, আমি গটা দেখাচ্ছি। রিয়ানা স্যার পরের স্লাইডটা, প্রথম ওয়ার্ড, পরের স্লাইডে। আচ্ছা, প্রথম ওয়ার্ডটা হলো এ চিহ্নিত অংশটি হলো পাকস্থলী। পাকস্থলী গঠন নিচে ব্যাখ্যা করা হলো। ঠিক আছে, আমি এই পর্যন্ত লিখছি, পাকস্থলী গঠন নিচে ব্যাখ্যা করা হলো। আর এরপর হলো অন্ননালী ও ক্ষুদ্রান্তের মধ্যবর্তী স্থানে রয়েছে পাকস্থলী। পাকস্থলীর আকৃতি হলো তোমার থলির মতো। ঠিক আছে, এই পর্যন্ত লেখা শেষ। আর এর প্রাচীর কিরকম হয়? বেশ পুরু হয়। এরপর থেকে আমরা লেখা শুরু করি। এর প্রাচীর, এর প্রাচীর কি হবে? বেশ পুরু হয়। বেশ পুরু হয় বিধায় আমরা কিন্তু পেপটিক আলসার জনিত কারণে খুব সহজে আক্রান্ত হই না। ঠিক আছে, বেশ পুরু হয়, পুরু মানে অনেক মোটা হয়, ও পেশি বহুল হয়, ও পেশি বহুল হয়। ওকে, আমরা দুইটা সৃজনশীল প্র্যাকটিস করলে তোমরা আই থিঙ্ক বুঝতে পারবা যে আমাদের আসলে কিভাবে লেখা দরকার। স্যার মানে আপনি এখন যে স্লাইডটা লিখতেছেন সেটি, হ্যাঁ এটাই, এটা দেখতে পাচ্ছ? স্যার ইজ দেয়ার এনি কুইজেস? না, আজকে আজকে আমি কুইজ নিব না। কুইজ তোমাদের হলো নেক্সট ডে হবে, চ্যাপ্টার যখন শুরু হবে কোনো একটা। ওকে, এ পর্যন্ত লিখছো? যে দেখো, অন্ননালী ও ক্ষুদ্রান্তের, আগের স্লাইডে যদি বলি এর চিহ্নিত অংশটা হলো পাকস্থলীর অংশ, আর পাকস্থলীর গঠন নিচে ব্যাখ্যা করা হলো। তো অন্ননালী ও ক্ষুদ্রান্তের, ঠিক আছে, মধ্যবর্তী স্থানে রয়েছে পাকস্থলী। পাকস্থলীর আকৃতি হলো তোমার থলির মতো, আর এর প্রাচীর হলো তোমার বেশ পুরু ও পেশিবহুল হয়। ঠিক আছে, পুরুর কথাটা কেন বলছি? কারণ এই পুরুর কারণে কিন্তু আমরা যারা অ্যাসিডিটিতে ভুগি, তাদের আসলে পেপটিক আলসার জনিত যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সহজে হয় না এই পুরু হওয়ার কারণে। ওকে, এই কারণে আমাদেরকে একটু রেগুলার নিয়ম মাফিক করে খাইতে হবে, পানি বেশি করে খাইতে হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের বিভিন্ন রকম সমস্যা হবে। স্যার এখন থেকে আপনি ক্লাস নেবেন আমাদের? আচ্ছা, ইনশাল্লাহ ক্লাস নিব। আচ্ছা, এরপরে দেখো, পেশি বলয় থাকে। হ্যাঁ, পাকস্থলীর প্রথম ও শেষ অংশ, আমরা যদি একটু চিত্রের দিকে তাকাই, দেখো পাকস্থলীর যে প্রথম যে অংশটা এবং শেষ যে অংশ, এই পুরো দুইটা অংশে হলো পেশি বলয় রয়েছে। আর এর মধ্যে প্রচুর গ্রন্থি আছে, আর এই সেই গ্রন্থিটার নাম হলো তোমার হলো গ্যাস্ট্রিক গ্রন্থি। তো পাকস্থলীর, ঠিক আছে, যে গ্রন্থিটা থাকবে তাকে আমরা বলবো গ্যাস্ট্রিক গ্রন্থি। প্রথম অংশ এবং শেষ অংশের দিকে আমাদের অনেক পেশি বলয় থাকবে। প্রথম অংশ এবং শেষ অংশের দিকে আমাদের অনেক কি থাকবে? পেশি বলয় থাকবে। আমাদের এই কথাটা একটু লিখতে হবে। পাকস্থলীর বা এর প্রথম অংশ ও শেষ অংশে পেশি বলয় রয়েছে। ঠিক আছে, পেশি বলয় রয়েছে। আচ্ছা, এই পর্যন্ত ঠিক আছে। আর হলো পাকস্থলীর, পাকস্থলীতে একটি গ্রন্থি রয়েছে, পাকস্থলীতে একটি গ্রন্থি রয়েছে, তার নাম হলো গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্রন্থি রয়েছে, তার নাম কি? তার নাম হলো গ্যাস্ট্রিক গ্রন্থি। এই কারণে আমরা বলি যে আমার হলো গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। তো গ্যাস্ট্রিকের সমস্যা কেন হয়? কারণ আমরা খুব ভালো করেই জানি আমাদের যে পাকস্থলী, এই পাকস্থলীর মাঝখানে এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গায় আসলে প্রচুর পরিমাণে অ্যাসিড ফর্ম করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। ঠিক আছে, তো এখন তুমি এই যে খাবারের এই যে অংশগুলো দেখতেছো না, পাকস্থলী যে চিহ্নে, এখানে কিন্তু প্রচুর খাবার টাবার আছে। এখন তুমি যদি ঠিকঠাক মতো না খাবার খাও, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর বিভিন্ন রকম এনজাইম এসে যে খাবারগুলোকে ভাঙবে, তাদের যে কাজ, তাদের কাজ তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এনজাইম তারা কিন্তু করতে পারতেছে না, খাবার তুমি যদি না দাও। না দেওয়ার কারণে কি হয়? এখানে
প্রচুর পরিমাণ আসলে কি হবে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যাবে। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে আলটিমেটলি আমাদের যে এখানে পাকস্থলীর যে এখানে লেয়ার গুলো আছে, এই লেয়ার গুলো ছিদ্র করা শুরু করে দেয়। এখন ধরো মনে করো এই লেয়ার গুলো যখন ছিদ্র করা শুরু করে দেয়, একদম শেষের দিকের যে লেয়ারটা আছে, এই যে লেয়ারটা একদম শেষের প্রান্তের মানে বাইরের যে আউটার লেয়ারটা থাকে, এই আউটার লেয়ারটা যখন আলটিমেটলি ফুটা হয়ে যায় এই অ্যাসিডিটির কারণে, তখন আসলে আমরা হলো পেপটিক আলসার জনিত সমস্যায় ভুগি। আমাদের নাম কি, এটাকে বলা হয় পেপটিক আলসার। ঠিক আছে, পেপটিক আলসার। এখন এই পেপটিক আলসার হলো এক ধরনের ক্যান্সার, এক ধরনের কি এটা, ক্যান্সার। এটা আবার হলো খাতা লিখিও না, এটা জাস্ট তোমাদের বোঝার জন্য লিখছি। ওকে, এই জন্য আমরা যেহেতু ছোট মানুষ, আমরা বেশি করে পানি খাবো, আমরা বেশি করে কি 3 বেলায় খাবার খাবো। ওকে চলো। আর হলো পাকস্থলী প্রাচীরে অসংখ্য গ্যাস্ট্রিক গ্রন্থির সমন্বয়ে, ঠিক আছে, গঠিত। আমি অলরেডি বলছি যেখানে গ্যাস্ট্রিক গ্রন্থি রয়েছে, অসংখ্য গ্যাস্ট্রিক গ্রন্থির সমন্বয়ে, তার নাম কি, গ্যাস্ট্রিক গ্রন্থি। তার নাম হলো গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি, একটি গ্রন্থি রয়েছে যার নাম হলো গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্রন্থি, ঠিক আছে। আচ্ছা, একটি গ্রন্থি রয়েছে তার নাম হলো গ্যাস্ট্রিক গ্রন্থি। অসংখ্য গ্যাস্ট্রিক গ্রন্থির সমন্বয়ে পাকস্থলী গঠিত। অসংখ্য গ্যাস্ট্রিক, আর এই কারণে দেখবা আমাদের ঢাকা শহরে বা ঢাকা শহরে একটা বড়, ঠিক আছে, এই তোমার পাকস্থলী জনিত সমস্যার কারণে হসপিটাল আছে যেটাকে আমরা বলি গ্যাস্ট্রো লিভার। ওকে, ওই যে এখানে দেখবা যে যাদের পাকস্থলীতে সমস্যা হয়, লিভার জনিত সমস্যা হয়, তারা কিন্তু এই জায়গায় গিয়ে কি চিকিৎসা করে। তো অসংখ্য গ্যাস্ট্রিক গ্রন্থির সমন্বয়ে, অসংখ্য গ্যাস্ট্রিক গ্রন্থির সমন্বয়ে কি গঠিত হয়, পাকস্থলী গঠিত হয়। পাকস্থলী গঠিত হয়, ঠিক আছে, আমরা আই থিঙ্ক বুঝতে পারছি। পাকস্থলী গঠিত হয়, এই জিনিসগুলো তোমাদের বইয়ে লেখা আছে, তারপরে জাস্ট একটু বললাম। ওকে, এই পর্যন্ত দ্রুত লিখো, তারপর আমরা নেক্সট টপিকে। সোহা স্যার আবার একটু বলবেন, কোনটা বলবো সোহা, আমাকে একটু বলো দেখি, আমাকে একটু বলো সোহা কোনটা বলবো। সোহা আমাকে একটু বলো কোনটা বলবো। আচ্ছা, আমি আবার এটা বলে দিচ্ছি, আরেকবার দেখো, ঠিক আছে। যে গ নাম্বার কোশ্চেন অ্যান্সারটা আমি বলতেছি, যে গ নাম্বারের কোশ্চেনে বলছে যে এ চিহ্নিত অংশটা আসলে কিসের অংশ, তার গঠনটা ব্যাখ্যা করতে বলছে। তো আমরা এ চিহ্নিত অংশটা মোটামুটি ভাবে, যারা আসলে ডাক্তারের বিভিন্ন রকম ফাইল টাইল দেখছি, ফাইলের ম্যাক্সিমাম ফাইলের মধ্যে এই পাকস্থলীর এই এই তোমার চিত্রটা দেয়া থাকে। তো এটা আমরা মোটামুটি ভাবে সবাই চিনি। তো এই চিহ্নিত অংশটা হলো তোমার পাকস্থলী, এবং পাকস্থলীর এই যে গঠনটা আমরা নিচে ব্যাখ্যা করতেছি। তো ব্যাখ্যা করার জন্য একটু জায়গা প্রয়োজন, তাই এখানে লিখছি যে অন্ননালী এবং ক্ষুদ্রান্তের মধ্যবর্তী স্থানে কি রয়েছে, পাকস্থলী আছে। আর এই পাকস্থলীর আকৃতিটা দেখতে কিরকম, থলির মতো, ঠিক আছে। এর প্রাচীরটা আবার বেশ পুরু হবে এবং পেশিবহুল হয়। ওকে, অনেক পেশি থাকে এখানে। আর এর প্রথম অংশ এবং শেষ অংশে পেশি বলয় রয়েছে। আর পাকস্থলীতে একটা গ্রন্থি থাকে, সেই গ্রন্থিটার নাম হলো তোমার হলো গ্যাস্ট্রিক গ্রন্থি। আর অসংখ্য গ্যাস্ট্রিক গ্রন্থির সমন্বয়ে আসলে পাকস্থলী গঠিত হয়। এই পর্যন্ত ক্লিয়ার? আমরা ঘতে যাব। ওকে, আমরা ঘতে যাব। স্যার অল ক্লিয়ার, নো কোশ্চেন। ওকে, ভেরি গুড, আমরা একটু ঘতে যাই। এটা ফার্স্ট টাকাই, কারণ হলো বি এবং সি। আচ্ছা, বি এবং সি, বি মোটামুটি ভাবে বুঝতে পারতেছি, বি হলো যকৃত বা লিভার, আর সি আমরা বুঝতে পারতেছি অগ্নাশয়। এই দুইটা নিয়ে একটু কথা বলবো। কথা বললে এগুলো তোমরা মোটামুটি ভাবে আহ বইয়ের মধ্যে সবকিছু দেওয়া আছে। তারপর আমি একটু তোমাদেরকে বলি যে বি চিহ্নিত, এখানে আগে লিখি, হ্যাঁ, যে বি চিহ্নিত অংশটি হলো, বি চিহ্নিত অংশটি হলো যকৃত বা লিভার, ঠিক আছে, অংশটি হলো যকৃত বা যকৃত বা লিভার। ওকে, যেটাকে আমরা বলি আমাদের দেহের সবচেয়ে বৃহৎ অঙ্গ। ওকে, আচ্ছা, আর আর না বলে এবং লিখি, এবং সি চিহ্নিত অংশটা, সি চিহ্নিত অংশটি হলো অগ্নাশয়। ওকে, অগ্নাশয়। আচ্ছা, সি চিহ্নিত অংশটি হলো তোমার হলো অগ্নাশয়। আমরা মোটামুটি ভাবে বুঝতেছি। দেখো,
লিভারের কথা আমি একটু আগে বললাম যে লিভারকে বলা হয় যে আমাদের দেহের সবচেয়ে বৃহৎ অঙ্গ। ওকে, ফাইন। এবং সি চিহ্নিত অংশটি হলো তোমার অগ্নাশয়। অগ্নাশয়ের আরেকটা নাম আমরা জানি, এটাকে মিশ্র গ্রন্থি বলা হয়। মিশ্র গ্রন্থি কেন বলা হয়? এখানে এনজাইম যেমন এখান থেকে নিঃসৃত হয়, একই সাথে তোমার হলো হরমোনও নিঃসৃত হয়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের বডির জন্য যে দুটো পার্ট, সেটা হলো তোমার ইনসুলিন হরমোন এবং তোমার হলো কি, আমাদের অগ্নাশয় থেকে সাধারণত তিন ধরনের হরমোন নিঃসৃত হয়: ইনসুলিন, গ্লুকাগন আর হলো সোমাটোস্ট্যাটিন। ওকে, তো ইনসুলিন হরমোনের কাজ আমরা মোটামুটি ভাবে, এই ইনসুলিনের কথাটা মোটামুটি ভাবে আমরা সবাই শুনছি। আমাদের বাসাবাড়িতে আমাদের যারা বয়স্ক মানুষজন রয়েছে, তাদের মোটামুটি সবাইকে ইনসুলিন নিতে হয় বাইরে থেকে। কারণ কি, তারা আসলে ডায়াবেটিক জনিত সমস্যায় ভুগছে। তো ডায়াবেটিক কেন হয়? কারণ আমাদের ব্লাডে যখন গ্লুকোজের মাত্রাটা অনিয়ন্ত্রিত হয়ে যায়, অনিয়ন্ত্রিত বলতে বোঝায় যে আসলে বেশি পরিমাণ হয়ে যায় গ্লুকোজের মাত্রা, মানে মিষ্টতার পরিমাণ বেশি হয়ে গেছে, তখন আসলে আমরা সেটাকে ডায়াবেটিক বলি। এখন ঘটনা হলো, আমার বডিতে অগ্নাশয় যখন নিজে নিজেই আসলে ইনসুলিন ক্ষরণ করতে পারে বা ইনসুলিন নিঃসৃত করতে পারে বা নিঃসরণ করতে পারে, তখন আসলে বাইরে থেকে আমার তো ইনসুলিন নিতে হবে না। কারণ কি, সেই ইনসুলিন আসলে আমার বডির, আমার ব্লাডের যে যতটুকু পরিমাণ এই গ্লুকোজ থাকা দরকার, সেই গ্লুকোজটা কিন্তু সে নিয়ন্ত্রণ করতেছে। এখন কোনো কারণে আমার অগ্নাশয় যদি পর্যাপ্ত পরিমাণে তোমার ইনসুলিন ক্ষরণ করতে না পারে, তখন কিন্তু আমার ব্লাডে গ্লুকোজের মাত্রাটা বেড়ে যায়। আর গ্লুকোজের মাত্রাটা বেড়ে গেলে আমরা তখন তাকে ডায়াবেটিক বলি। এই গ্লুকোজের মাত্রাটা নিয়ন্ত্রণ করার জন্য বাইরে থেকে আমাকে কি নিতে হয়? ইনসুলিন নিতে হয়। সো এই কারণে আমরা এই অগ্নাশয়কে একই সাথে মিশ্র গ্রন্থিও বলে থাকি। এগুলো এগুলো একটু বইয়ের কথাও কিছু কথা, আর বইয়ের বাইরেও কিছু কথা আমি তোমাদেরকে বলতেছি। সো তোমাদের আই থিঙ্ক ভালো লাগবে। আজকে কি কোনো এইচডব্লিউ? হ্যাঁ, এইচডব্লিউ থাকবে। ঘ নম্বরটা আরেকটা 1 মিনিট দেখানো যাবে? হ্যাঁ, আমি আদিল তোমাকে দেখাচ্ছি একটু পরে। আপাতত একটু ঘ নম্বরটা একটু মনোযোগ দাও। হ্যাঁ, আমি তোমাকে খ নম্বর দেখাচ্ছি। আমি তোমাদেরকে সিকিউ, এরপরে বাকিগুলো বাড়ি কাজে দিব, সমস্যা নেই, একটু বুঝাই দিব, বাকিগুলো বাড়ি কাজ করবা। এখন ঘটনা হলো, এই অগ্নাশয় সম্পর্কে তোমরা কি জানতা যে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়? একই সাথে অগ্নাশয় কিন্তু আমাদের বডির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হরমোন, সেটা হলো তোমার কি, ইনসুলিন হরমোন ক্ষরণ করে। এবং এই ইনসুলিন হরমোনের অভাবে আমরা কি করি? ডায়াবেটিক জনিত সমস্যায় ভুগি। ওকে, এতটুকু যেন মনে থাকে, আশা করি তোমাদের এতটুকু মনে থাকবে। তাহলে অগ্নাশয় কি করে? ইনসুলিন, জোরে কথা বলবো? ওকে, জোরে কথা বলতেছি। স্যার জোরে কথা বলেন, মাইক্রোফোনটা কাছে নিয়ে নেন। ওকে, মাইক্রোফোনটা আমি কাছে নিয়ে নিচ্ছি। ওকে, সমস্যা নাই, তোমাদের জন্য আরো কাছে নিয়ে নিলাম। ওকে, শোনা যায় এখন অনেক জোরে? আচ্ছা, তো চলো, বি এবং সি হলো যকৃত এবং অগ্নাশয় গ্রন্থি। আমি একটু আগে বলছি যে আমাদের সবচেয়ে বৃহৎ গ্রন্থি বা অঙ্গের কথা হলো যকৃত। যকৃত থেকে এক ধরনের রস ক্ষরণ হয়, যাকে আমরা যকৃত রস বলি। আর অগ্নাশয় থেকে এক ধরনের রস ক্ষরণ হয়, তাকে আমরা অগ্নাশয়ের রস বলি। সেই রসের মধ্যে এনজাইম থাকে, সেটা আমরা মোটামুটি ভাবে সবাই জানি। তো বায়োলজি জিনিসগুলো অনেক মজার। কারণ হলো, যখন তুমি বায়োলজি পড়বা, তখন তুমি তোমার সাথে নিজের সাথে যদি রিলেট করতে পারো, তাহলে তোমার কাছে অনেক বেশি ইন্টারেস্ট ফিল হবে। তো চলো আমরা যকৃত নিয়ে একটু আলোচনা করব। আমি একটু অন্য পেজে যাই, যাতে আমি একটু অনেক বড় করে লিখতে পারি। ওকে, তো যকৃত, ঠিক আছে, যকৃত নিয়ে আমাদের এবার লেখা শুরু। তো আমার সাথে সাথে তোমরা একটু লিখো যে এরা দুইজনই তো আসলে খাদ্য পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই না? তো সে দেহের, প্রথম লাইনটা হলো সবচেয়ে দেহের সবচেয়ে বড় গ্রন্থি। আমি যদি লাইটের জন্য দেখতে পাচ্ছি না, সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃত। এটা আমি অলরেডি বলে ফেলছি, ঠিক আছে? এই লাইনটা লিখো। এরপরে লিখবো হলো খাদ্য, যকৃত থেকে আসলে যকৃত থেকে আসলে আমাদের পিত্ত রস আসে, যেটাকে আমরা যকৃত রসও বলতে পারি। এই যে পিত্ত কোনটা, আমি একটু দেখাই তোমাদেরকে, আসো চিত্রে। এই যে সবুজটা দেখতে পাচ্ছ, এই যে সবুজ, এটাকে বলা হয় আসলে পিত্তথলি। ঠিক আছে, কি থলি বলা হয়? এটাকে আমরা বলি হলো পিত্তথলি। আচ্ছা, এই পিত্তথলি থেকে আসলে এক ধরনের রসক্ষরণ হয়। আরেকটু, পিত্তথলি থেকে আর এক ধরনের রস বের হয়, যাকে আমরা বলি হলো পিত্তরস। তাকে আমরা কি বলি আসলে? পিত্তরস বলি। ঠিক আছে, এখন ঘটনা হলো, তোমরা দেখবা অনেক সময় এই পিত্তথলি বা এটাকে আমরা হলো ব্লাডার বলি,
ঠিক আছে? তো 10 মিনিট লাগবে হাইস্ট। ওকে, তোমার হলো এই পিত্তথলিতে আসলে অনেক সময় বা ব্লাডারে অনেক সময় কি হয়, স্টোন হয়, এটাকে আমরা গোল ব্লাডার বলি। তো গোল ব্লাডারে স্টোন বা পাথর হয়, তখন আসলে এই অংশটুকু কেটে ফেলতে হয়। ঠিক আছে, কেটে ফেললে এই যে পিত্ত রসটা যে বের হয়, এই রসের কারণে যে ধরো যে এনজাইম গুলো তারা বিভিন্ন ধরনের ধরো মনে করো ফ্যাট বা লিপিড জাতীয় খাবারগুলোকে যে ভাঙতে পারতো, এই ভাঙাটা আসলে হয় না। তখন এই কারণে পিত্তথলি যাদের থাকে না, তাদের জন্য আসলে তেল জাতীয় খাবারগুলো খাওয়াটা একটু টাফ হয়ে যায়। ওকে, তো এই যে দেখো যকৃত থেকে পিত্তরস বের হয়, যেহেতু যকৃতের মধ্যে পিত্তথলিটা আছে, যকৃত থেকে কি রস বের হবে? পিত্তরস। তোমাদের বই এগুলো সব কথা লেখা আছে তাই না? কিভাবে জাস্ট গুছা লিখবে একটা দেখাচ্ছি। পিত্তরস বের হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা লিখতে পারবো হলো পিত্তরস আসলে কোথায় জমা থাকবে। পিত্তরস তো কোথায় জমা থাকে? পিত্তরস মাত্র বললাম পিত্তথলিতে জমা থাকে, পিত্তথলিতে জমা থাকে। আচ্ছা, থাকলো, তাতে আমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে হলো হজমের সময় এই পিত্ত নালী দিয়ে পিত্তরস, হজমের সময় আমরা বলতে পারি, হজমের সময়, হজমের সময় এই পিত্ত নালী দিয়ে পিত্তরস, পিত্তরস কোথায় যায়? ডিওডেনামে যায়। ঠিক আছে, এই ডিওডেনাম কি? ডিওডেনাম, ডিওডেনামে প্রবেশ করে। ঠিক আছে, আমি সব বলতেছি, জাস্ট আর 5-7 মিনিট লাগবে। ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, তারপর তোমার সিকাম, কোলন, মলাশয়, এগুলো সবগুলো তোমাদেরকে বলতেছি, সমস্যা নেই। এই পর্যন্ত লিখো যে হলো পিত্তরস পিত্তথলিতে জমা থাকে, আর হজমের সময় পিত্তনালী দিয়ে পিত্তরস ডিওডেনামে এসে, ঠিক আছে, খাদ্যের সঙ্গে মিশে যায়, ডিওডেনামে প্রবেশ করে এবং খাদ্যের সাথে মিশে যায়, এবং খাদ্যের সাথে মিশে যায়, খাদ্যের সাথে মিশে যায়। এই পর্যন্ত লিখো। আবার বলতেছি, দেখো দেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃত বা লিভার। যকৃত থেকে পিত্তরস বের হয়, পিত্তরস কোথায় জমা থাকে? পিত্তথলিতে জমা থাকে। আর হজমের সময় এই পিত্ত নালী দিয়ে পিত্তরস কোথায় প্রবেশ করে? ডিওডেনামে প্রবেশ করে। ঠিক আছে, এবং ডিওডেনামের খাদ্যের সাথে, মানে ডিওডেনামে তো প্রবেশ করলো, ডিওডেনামে কারা থাকে? খাদ্যগুলো থাকে, সেই খাদ্যের সঙ্গে আসলে সে মিশে যাবে। এই পর্যন্ত লিখো। ওকে, আচ্ছা, ওই যে একটা কথা বলছিলাম যে আমাদের যদি পিত্তথলি কেটে দেয়, তাহলে কি ধরনের খাদ্যে আসলে হজমের সমস্যা হবে, সেটা হলো মনে রাখবা, পিত্তরস, পিত্তরস স্নেহ জাতীয়, স্নেহ মানে কি? লিপিড বা ফ্যাট জাতীয়, স্নেহ জাতীয় খাদ্য, স্নেহ জাতীয় খাদ্য হজমে, হজমে সহায়তা করে, সহায়তা করে। ঠিক আছে, ওই জন্য তোমাদেরকে বললাম যে যাদের পিত্তথলি কেটে দেওয়া হয়, আসলে তারা এই পিত্তরস তো পিত্তথলি বের করতেছিল। এখন তোমার যদি পিত্তথলি না থাকে, তাহলে তো তুমি একটু দেখো, তোমরা, আমি এই সাইড থেকে কথা বলি, তোমার যদি পিত্তথলি না থাকে, তাহলে তুমি পিত্ত রস পাবা কোথা থেকে? আর পিত্ত রস যদি কোনো কারণে না বের হয়, তাহলে তুমি কিন্তু স্নেহ বা ফ্যাট জাতীয় খাদ্য কোনোভাবেই কিন্তু আসলে হজম করতে পারবা না। এই কারণে তখন আসলে আমাদের রেস্ট্রিকশন হয়ে যায়, কোন কোন খাবারে ফ্যাট আছে সেই খাবারগুলো খাওয়া তখন ভেজাল হয়ে যায়। গ নম্বরের শেষ লাইনটা দেখানো যাবে। হ্যাঁ, আমি তোমাকে খ এবং গ দুটাই দেখাবো, এখন এটা জাস্ট শেষ করো। দেখো, মুন স্যার বুঝিনি, স্যার কোনটা বুঝেন নাই মুন, একটু বলেন তো। তাসমিয়া স্যার আজকে কুইজ আছে না? আজকে কুইজ নিব না। আমি আবার এটা বলতেছি, হ্যাঁ। আচ্ছা, আমাদের গয়ের এই ঘয়ের এই যকৃতের পার্টটা শেষ, আমি আরেকবার বলতেছি। দেখো, আমাদের দুইটা অংশের চিহ্নিতের কথা বলছে, একটা বি আর একটা সি। আমাদের চিত্র যেটা ছিল বি, সেটা আসলে তোমার হলো একটা যকৃতের চিত্র, আর সি চিত্র ছিল তোমার হলো অগ্নাশয়ের চিত্র। বি তে কি বলা হয়েছে? যেহেতু যকৃতের চিত্র, তো দেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃত,
আর যকৃৎ থেকে পিত্তরস বের হয়। আর পিত্তরস কোথায় জমা থাকে? পিত্তথলিতে জমা থাকে। হজমের সময় এই পিত্তনালী দিয়ে তোমার পিত্তরস কোথায় প্রবেশ করবে? তোমার সেটা হলো ডিওডেনামে প্রবেশ করে। সেখানে প্রবেশ করার পর কি করবে? খাদ্যের সঙ্গে মিশে যায়, মিশে গেল। আর পিত্তরসের কাজ কি? যে খাদ্যের মধ্যে যারা আসলে স্নেহ জাতীয় বা ফ্যাট জাতীয় বা লিপিড জাতীয় যে খাবারগুলো আছে তাদেরকে আসলে কি ভেঙে ফেলা বা হজমে সহায়তা করা। এইটুকুই। এইটুকুই আমরা যকৃৎ সম্পর্কে লিখবো। মন কি লিখছো? কোশ্চেন 4-এর ফার্স্ট লাইনটা। কোশ্চেন 4-এর ফার্স্ট লাইনটা। আচ্ছা, দেখো, ফার্স্ট লাইন কি? দেহের সবচেয়ে বড় গ্রন্থি, ঠিক আছে? সবচেয়ে বড় গ্রন্থি বা গ্রন্থির ইংলিশ কি? গ্ল্যান্ড। সবচেয়ে বড় গ্ল্যান্ড বা গ্রন্থি হলো তোমার যকৃৎ, ঠিক আছে? আমাদের দেহের সবচেয়ে বড় গ্ল্যান্ড বা তোমার হলো গ্রন্থি হলো যকৃৎ। ওকে, এই পর্যন্ত দ্রুত লিখো, আমরা পরের টপিকে যাব। একটু দ্রুত। আই থিঙ্ক তোমাদের হয়ে গেছে। তো আমরা অ্যামাইলেজ, এই তোমার হলো আহ পরেরটাতে যাই। আমাদের সি নাম্বারে কি ছিল? অগ্নাশয়, ঠিক আছে? এটা একটু অন্য অন্য কালার দিয়ে লিখি। দেখো, এটা ছিল আমার অগ্নাশয়, ঠিক আছে? অগ্নাশয়। আচ্ছা, অগ্নাশয় থেকে 3 ধরনের এনজাইম নিঃসৃত হয়। অগ্নাশয় থেকে অগ্নাশয় থেকে 3 ধরনের এনজাইম। এনজাইম তোমরা মোটামুটি সবাই জানো, এটা একটা ক্যাটালিস্ট বা অনুপ্রভাবক বা অনুঘটক বা প্রভাবক হিসেবে তোমার হলো কাজ করে। 3 ধরনের এনজাইম নিঃসরণ ঘটে বা নিঃসরণ করে, ঠিক আছে? অগ্নাশয় থেকে 3 ধরনের এনজাইম নিঃসরণ হয়। অগ্নাশয় থেকে 3 ধরনের এনজাইম নিঃসরণ হয়। এই পর্যন্ত লিখো দ্রুত, ঠিক আছে? এইটা কোশ্চেন করেই আমরা সিকিউ তোমার হলো তোমাদেরকে বাড়ি কাজ দিয়ে দিব। এখানে নিঃসরণের কথা যেটা বলছি, নিঃসরণ বলতে বোঝাবে যে আসলে এটা তৈরি হয়, অগ্নাশয় থেকে 3 ধরনের এনজাইম নিঃসরণ হয় অথবা তৈরি হয়। তারা কি কি? তারা হলো, লিখো, যে যথা অ্যামাইলেজ, ঠিক আছে? ট্রিপসিন, ট্রিপসিন ট্রিপসিন তারপর তোমার হলো কাইমোট্রিপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ঠিক আছে? দেখো, অ্যামাইলেজ কি কি এনজাইম বলছে? যে অগ্নাশয় থেকে 3 ধরনের এনজাইম নিঃসরণ হয় অথবা 3 ধরনের এনজাইম তৈরি হতে পারে। কি কি? সেটা হলো অ্যামাইলেজ, ট্রিপসিন, কাইমোট্রিপসিন। এই পর্যন্ত লিখো, ওকে? এবং আরেকটা আছে, সেটা হলো তোমার ওই যে বলছিলাম যে তোমার হলো লাইপেজ। আচ্ছা, লাইপেজের কাজ কি একটু পরে বলতেছি, দাঁড়াও। এবং লাইপেজ ডিওডেনামে, ডিওডেনাম জিনিসটা কি এটা হয়তো তোমরা অনেকেই জানো না। ডিওডেনামের খাদ্যের সঙ্গে মিশে যায়। ডিওডেনামের খাদ্যের সঙ্গে, মানে ডিওডেনামে প্রবেশ করে, প্রবেশ করার পর খাদ্যের সঙ্গে মিশে যায়, খাদ্যের সঙ্গে মিশে যায়। ওকে, গেল, ঠিক আছে? তাহলে হলো আমাদের এনজাইম গুলোর নাম কি কি? অ্যামাইলেজ, ট্রিপসিন, কাইমোট্রিপসিন। আরেকটা হলো এক্সট্রা এনজাইম থাকবে, সেটা হলো তোমার হলো লাইপেজ। আচ্ছা, লাইপেজ সম্পর্কে একটু সাইডে আমি তোমাদেরকে বলি। এটা লিখতে লিখতে জাস্ট মনে রাখো, এটা আবার লেখার দরকার নেই, একটু সাইডে জাস্ট মনে রাখো, ঠিক আছে? সেটা হলো, আমরা জানি যে আমাদের লিপিড বা যেটাকে আমরা ফ্যাট বলি, তাই না? লিপিড বা ফ্যাট বলি যেটাকে। এখন এই লিপিড বা ফ্যাটকে ভাঙার জন্য এক ধরনের এনজাইম লাগে। লিপিড বা ফ্যাট ভাঙার জন্য এক ধরনের এনজাইম লাগে। সেই এনজাইমটাকে আমরা বলতে পারি হলো তোমার কি? লাইপেজ এনজাইম। ওকে, এই তো এতটুকু মনে রাখলেই চলবে আপাতত। আর লাইপেজ এনজাইমের আরো অনেক কাজ আছে, জাস্ট এটা একটা ক্ষুদ্রতম কাজ। এই পর্যন্ত তুলে তোমাদেরকে বাড়ি কাজ দিচ্ছি। অগ্নাশয় সম্পর্কে আরো কিছু লেখা আছে।
ওকে, ট্রিপসিন এবং কাইমোট্রিপসিনের কাজটা আমরা লিখবো। লাইপেজের কাজ অলরেডি আমি তোমাদেরকে হালকা করে বলছি। আচ্ছা, এই পর্যন্ত লিখছো? আচ্ছা, এখন ঘটনা হলো এই অগ্ন্যাশয়ের আর কি কাজ আছে, তাই তো? এখন ঘটনা হলো যে ট্রিপসিন, একটু প্যারা দিয়ে লিখবা। ট্রিপসিন ট্রিপসিন ও কাইমোট্রিপসিন কাইমোট্রিপসিন আচ্ছা, আমরা তো খাবার খাই, তিন ধরনের খাবার খাই। একটা হলো আমিষ জাতীয় খাবার খাই, একটা হলো ফ্যাট জাতীয় খাবার খাই, আর একটা কি খাবার খাই, আর একটা তোমার হলো শর্করা জাতীয় মানে কার্বোহাইড্রেট। আচ্ছা, এখন ঘটনা হলো এই ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন হলো আমিষ জাতীয় খাবারকে পরিপাক করে। আমিষ জাতীয়, ঠিক আছে, আমিষ জাতীয় খাবারকে হজম করতে সহায়তা করে। হজম করতে, এটা একটু আলাদা পয়েন্ট করে করতে পারো, হজম করতে সহায়তা করে, সহায়তা করে। আচ্ছা, এটা মোটামুটি ভাবে বুঝছি। আমরা তাহলে নেক্সট আরেকটাতে যাই, সেটা হলো যে লাইপেস, ঠিক আছে, লাইপেস হলো স্নেহ জাতীয়, মাত্র বললাম লাইপেস হলো স্নেহ জাতীয়, স্নেহ জাতীয় স্নেহ জাতীয় খাবার হজম করতে সহায়তা করে, হজম করতে সহায়তা করে, সহায়তা করে। ওকে, আচ্ছা, এই পর্যন্ত তোলা হয়েছে আই থিঙ্ক। একটু দ্রুত তুলো। আমরা ওই যে আরেকজনের কোশ্চেনের একটা অ্যান্সার দিতে হবে যে স্যার ক্ষুদ্রান্ত বৃহদন্তের যে এই অংশগুলো কি কি। সোহা কি লিখছো? স্যার একটু সাইড দেন। ওকে ওকে, হ্যাঁ এই জন্য আমি সাইডে আসছি। হ্যাঁ, 4 ধরনের বইয়ে দেয়া, হ্যাঁ 4 ধরনের, আমরা 3 ধরন বা 4 ধরন দুইটাই লিখতে হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, 4টা নামই আমি লিখছি। ওকে ওকে, ঠিক আছে। হুম। আর অ্যামাইলেস হলো শর্করা জাতীয়, আমরা লিখে ফেলছি, এটা একটু অন্য কালারে লিখি। অ্যামাইলেস আমাদের 4 ধরনের কাজ ছিল। অ্যামাইলেস, অ্যামাইলেস মূলত শর্করা, শর্করা জাতীয়, শর্করা জাতীয় খাবারকে হজম করতে সহায়তা করে, খাবারকে হজম করতে, খাবারকে হজম করতে সহায়তা করে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা 4 ধরনের তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু আমরা 4টাই লিখতেছি, তো তুমি এখানে 4ই লিখো। ঠিক আছে, 3 4 এটা কোনো বিষয় না। কারণ হলো কাইমোট্রিপসিন আর ট্রিপসিন একই কাজ করে, তো এই কারণে আসলে তাদের কাজের ভিত্তিতে আমরা 3 ভাবে ব্যাখ্যা করতে পারি। ট্রিপসিন কাইমোট্রিপসিন একই কাজ করতেছে, সেটা হলো আমিষ জাতীয় খাবারকে পরিপাক করতেছে। আবার তোমার ধরো হলো লাইপেস স্নেহ জাতীয় বা লিপিড জাতীয় খাদ্যকে পরিপাক করতেছে। ওকে, দুই প্রকার গেল। আর অ্যামাইলেস কি করতেছে? শর্করা জাতীয় খাদ্যকে পরিপাক করতেছে। এই কারণে আমরা 3 ধরন বলতে পারি, কিন্তু মনে রাখার খাতিরে আমরা 4 ধরন লিখবো, কোনো সমস্যা নাই। ওকে ওকে, তো চলো, আর কিছু বাকি আছে? তাহলে আমরা লিখতেই পারি যে আসলে তারা আসলে তোমার হলো পরিপাকের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এতটুকু আমি লিখতে পারি আমরা। ওকে, এই পর্যন্ত আগে তুলো। লিখো, দ্রুত লিখো, 1 মিনিটের ভিতরে লিখো, দ্রুত। ওকে, তাহলে এখন আমরা এখানে লিখতে পারি যে এরা বিশেষ করে যকৃত ও অগ্ন্যাশয় খাদ্য পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, খাদ্য
পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা আমরা সবাই লিখতে পারবো, ঠিক আছে, পালন করে। আচ্ছা, আমি খ নাম্বার দেখাচ্ছি। তার আগে একজন একটা কোশ্চেন করছিল, এই পর্যন্ত আই থিঙ্ক সবার শেষ, যে আসলে স্যার হলো সিকাম কোলন এগুলো জিনিসগুলো কি। আচ্ছা দেখো, আমাদের বডিতে দুই ধরনের তন্ত্র আছে, একটা হলো বৃহদন্ত্র আছে, একটা ক্ষুদ্রান্ত আছে। তো এদের তিনটা তিনটা করে পার্ট আছে। আমি যদি বৃহদন্ত্রের কথা বলি, বৃহদন্ত্র এদের তিনটা পার্ট আছে, ঠিক আছে। তো পার্ট গুলো কি কি দেখো, সিকাম, কোলন, আর হলো তোমার মলাশয়। বানানটা ভুল যাচ্ছে, সিকাম, কোলন, মলাশয়। ওকে, এরা হলো আমাদের বৃহদান্ত্রের অংশ। আর ক্ষুদ্রান্তের অংশ আছে হলো তোমার তিনটা। ক্ষুদ্রান্ত, বৃহদান্ত আগে দন্ত্র, ক্ষুদ্রান্তের অংশ আছে তিনটা। সেটা হলো তোমার হলো জেজুনাম, ইলিয়াম, ডিওডেনাম, ঠিক আছে। জেজুনাম, ইলিয়াম, আর একটা হলো তোমার ডিওডেনাম। ডিওডেনাম, এই তো আমার যতদূর মনে পড়ে এই তিনটাই ছিল, জেজুনাম, ইলিয়াম, ডিওডেনাম। এগুলো হলো বৃহদন্ত্র, ক্ষুদ্রান্ত। তার মানে তোমার যখন খাবার পাকস্থলীর ভিতর দিয়ে আমার কোথায় যাবে, ক্ষুদ্রান্তে যাবে। ক্ষুদ্রান্তে গিয়ে ইউ আকৃতির বড় একটা অংশ আছে যাকে আমরা ডিওডেনাম বলি, ঠিক আছে। এটা পুরাটা এরকম ইউ আকৃতির মতো। তার মানে এইভাবে যে জেজুনামে যায়, তারপর ইলিয়ামে যায়, তারপর ইউ আকৃতির বিশালটা ঘুরে, ডিওডেনাম ঘুরে, তারপর তোমার হলো সিকামে যায়। সিকামে যাওয়ার পর কোলনে যায়, ঠিক আছে। তারপরে আমাদের যে মলদ্বার আছে, ঠিক আছে, তারপর সেটা প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আমরা কি করে দিই, বাইরে বের করে দিই। এই হলো আমার হলো বৃহদন্ত্র লাস্টের দিকে। এরপর আসতে তোমার হলো সামনের দিকে, মানে পাকস্থলীর সাথে লাগানো এই ক্ষুদ্রান্ত। ওকে, আমার যতটুকু মনে আছে আমি ততটুকু বললাম, যে বৃহদন্ত্রের তিনটা অংশ সিকাম, কলন, মলাশয়। আর ক্ষুদ্রান্তের হলো তোমার তিনটা অংশ, জেজুনাম, ইলিয়াম, আর এটা হলো তোমার ডিওডেনাম। এটা আমি অনেকদিন আগে পড়ছিলাম, আজকে অনেকদিন পর এই কোশ্চেনটা আমাকে কেউ করলো। সো আমার বেশ ভালো লাগলো। স্যার উপরেরটা একটু দেখান। ওকে, দেখাচ্ছি স্যার, শেষেরটা একটু দেখান। ওকে, একটু দেখাচ্ছি, দেখো। আচ্ছা, এই যে অ্যামাইলেজের কাজ এবং লাইপেজের কাজ। আচ্ছা, লাইপেজের কাজ আমি তোমাদেরকে একবার বলছি, ঠিক আছে। লিপিডকে ভাঙার জন্য আসলে যে এনজাইমটা দরকার তাকে লাইপেজ বলে। আর অ্যামাইলেজ মূলত কি কাজ করে, তোমার হলো শর্করা জাতীয় খাবারকে, বিশেষ করে কার্বোহাইড্রেট, মানে এই যে আমরা ভাত টাত খাই, ঠিক আছে, তারপর ধরো মনে করো রুটি টুটি খাই, পাউরুটি খাই, তোমরা বার্গার খাও, তারপর তোমরা ফুচকা খাও, তারপরে তোমরা হলো আর কি খাও, আহ এই তোমার পিৎজা খাও, তারপরে আর কি কি জানি খাও তোমরা, অনেক কিছু খাও, ঠিক আছে। তো এই জাতীয় খাবারগুলো হলো কার্বোহাইড্রেট। ওকে, এই কার্বোহাইড্রেট গুলোকে আসলে ভাঙতে কি সাহায্য করে, অ্যামাইলেজ। আর আমাদের প্রোটিন, বিশেষ করে ধরো মনে করি যে মাছ মাংস খাই আমরা, দুধ ডিম খাই, ওকে, এদেরকে ভাঙতে সাহায্য করে ট্রিপসিন, কাইমোট্রিপসিন। আর এই যে ধরো মনে করো তুমি চর্বি খাচ্ছ, তারপর ফ্যাট জাতীয় মানে তেল জাতীয় খাবারগুলো বেশি খাচ্ছ, এদেরকে ভাঙতে সাহায্য করবে তোমার হলো আমার ওই লাইপেজ। এই এই হলো টোটাল বিষয়। আর এরা মূলত আমাদের যকৃত এবং অগ্নাশয়ে আসলে খাদ্য পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন আমাকে অনেকক্ষণ আগে বলছিল যে স্যার খ নাম্বারটা একটু দেখান। এটা তো বড় হয়ে গেল কেন বলতো, সমস্যা না? বিশাল সমস্যা তো, এত বড় হয়ে গেলে। হ্যাঁ, খ কোথায় গেছে, হারাই গেছে, খ মনে হয় হারাই গেছে। ওকে ওকে, এটা গেল, এই যে খ। আচ্ছা, এই গলবিল, গলবিলে খাদ্য পরিপাক হয় না কেন, আমি একবার বলতেছি যে মুখ গহ্বরের পরেই, মুখ গহ্বরে যে আমরা যে খাবারটা গিলি, এই অংশটা হলো তোমার আমার মুখ গহ্বর। এই মুখ গহ্বরের পরে আমার এখানে আছে তোমার হলো গলবিল, ঠিক আছে। এই জায়গাটাতে আছে আমার হলো গলবিল। এই গলবিলের অবস্থান, গলবিলের মাধ্যমে খাদ্য আসলে কোথায় যাবে, আমার যে এখানে যে নালীটা আছে, একটাতে আছে শ্বাসনালী, একটাতে আছে তোমার হলো অন্ননালী। এই তোমার হলো অন্ননালী, বা যেটাকে আমরা গ্রাসনালী বলি, গ্রাসনালীতে যায়। এখন ঘটনা হলো গলবিলে আসলে কোন রকম এনজাইম নিঃসৃত হয় না। আর এনজাইম নিঃসৃত হয় না বিধায় আসলে তোমার হলো খাদ্যটা পরিপাক হয় না। ওকে ওকে, এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা আমাকে বলো। আর ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, সিকাম, কোলন, মলাশয়, জেজুনাম, ইলিয়াম, আর হলো তোমার হলো ডিওডেনামের কথা আমি বলে ফেলছি। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাও। ওকে।
তোমরা তো এগুলো পাবাই। আর এই কোশ্চেনটা হয়, এই কোশ্চেনটা এইচডব্লিউ থাকবে তোমাদের জন্য। এই কোশ্চেনটা একটু তুলো, এটা হলো তোমাদের এইচডব্লিউ থাকবে। আজকের পড়া তোমরা ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা? আজকে যদিও তেমন কোনো পড়া ছিল না, জাস্ট রিভিশন এবং সিকিউ প্র্যাকটিস করাইলাম, জাস্ট এতটুকুই। ওকে, কারো কোনো বুঝতে মাঝখানে দেখাবো? ওকে, দেখাচ্ছি। এটা একটু কোশ্চেনটা তুলে নাও মুন, এই কোশ্চেনটা একটু তুলে নাও, তারপর আমি তোমাকে একটু, তুমি ওয়েট করো, আমি তোমাকে 4-এর মাঝখানটা তোমাকে দেখাচ্ছি, কোশ্চেন 4-এর। কোনো সমস্যা নাই। ওকে স্যার, আই ডোন্ট নো দ্যাট হোয়াই ইজ ইউর ফেস সিমস ইয়েলোইশ। আই ডোন্ট নো, আই থিংক আমি একটু পানি কম খাচ্ছি ইদানিং, এই কারণে হয়তো সমস্যা। দ্যাট হোয়াই ইজ ইউর, নাইস জিনিয়া, গুড অবজারভেশন। আমার আজকে শরীরটাও একটু ভালো না, এই কারণে একটু খারাপও লাগছে, পানি একটু কম খাওয়া হয়েছে। তোমরা প্লিজ একটু পানি বেশি করে খাবা, কারণ হলো আমরা জানি যে আমাদের ইউরিনে ইউরোক্রোম আছে, ইউরোক্রোমের কারণে আমাদের ইউরিনের কালার হয় তোমার হলো কি কিছুটা ইউলিশ টাইপের, তাই না? তো এখন ঘটনা হলো আমাদের ব্লাডে কিন্তু অনেকগুলো তোমার কেমিক্যাল ম্যাটেরিয়াল আছে। এই ম্যাটেরিয়াল গুলোর মধ্যে একটা হলো তোমার হলো বিলিরুবিন। হ্যাঁ, এই কোশ্চেনটা তোলা হয়েছে কিনা আমাকে একবার জানাও তো। আচ্ছা, তোমরা তো এটা রেকর্ডিং ক্লাস পাওয়া, এই কোশ্চেনটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, কোনো সমস্যা নাই। যারা গ নাম্বারটা লিখতে পারো নাই, একটু স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? যারা গ নাম্বারটা পারো নাই, তাদের জন্য আমি একটু গ নাম্বারটা, আই উইশ ইউ ডোন্ট গেট এনি হার্মফুল ডিজিজ ফ্রম ইট। ইয়েস, ডেফিনেটলি। ওয়ান্স আপন এ টাইম আই ওয়াজ এফেক্টেড তোমার হেপাটাইটিস ই। সো আমি এখনো হেপাটাইটিস ই ভাইরাস ক্যারি করি। আহ, একটু প্রবলেম, আমার একটু পানি বেশি করে খাওয়া লাগে, বাট মাঝে মাঝে খাইতে পারি না, মনে থাকে না। তো দোয়া কইরো তোমরা আমার জন্য, যাতে হলো আমার তেমন কোনো বাজে ডিজিজ না হয়, বিশেষ করে এই হেপাটাইটিস জনিত। আর গ নম্বর, রাইট, এই যে গ নম্বর হলো প্রথম অংশ, এটা ছিল এই চিহ্নিত অংশটা হলো পাকস্থলী। পাকস্থলীর গঠন নিচে ব্যাখ্যা করা হলো যে অন্ননালী ও ক্ষুদ্রান্তের মধ্যবর্তী স্থানে আসলে রয়েছে পাকস্থলী। পাকস্থলীর আকৃতি হলো থলির মতো, আর এর প্রাচীর হলো বেশ পুরু থাকবে। আমি বলছি তোমাকে অলরেডি, পুরু কেন থাকবে, বিকজ অফ এই পুরু থাকার কারণেই আহ, আমরা হলো অ্যাসিডিটি যে ফর্ম করে, এই ফর্ম থেকে আমরা পেপটিক আলসার জনিত এই ডিজিজ গুলো থেকে আসলে রেহাই পাই, আল্লাহর অশেষ রহমত। এবং পেশিবহুল হয়। আর এই প্রথম অংশ এবং শেষ অংশের দিকে অনেক পেশি বলয় থাকে। এবং পাকস্থলী এতে একটা গ্রন্থি থাকে, সেই গ্রন্থিটার নাম আমরা জানি হলো তোমার হলো গ্যাস্ট্রিক গ্রন্থি। আর এই গ্যাস্ট্রিক গ্রন্থি, অসংখ্য গ্যাস্ট্রিক গ্রন্থি মিলে আসলে পাকস্থলী আমাদের গঠিত হয়। পিয়ানা কখন নাম্বারটা দেন? নাম্বারটা দেন কখন? আচ্ছা, ওকে স্যার, আই প্রে ফর ইউ। ওকে নুসরাত, থ্যাংক ইউ। আল্লাহ উইল হেল্প ইউ ডেফিনেটলি জিনিয়া, প্লিজ প্রে ফর মি। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আজকে ক্লাস নিয়ে, কোনো কিছু বুঝতে অসুবিধা আমাকে জানাও, আমরা ক্লাসটা শেষ করি। ঠিক আছে, যেহেতু রেকর্ড ক্লাস পাবা, যে কোনো কিছু তোমরা এখান থেকে দেখে নিতে পারবা। এই কোশ্চেনটা হলে তোমাদেরকে এইচডব্লিউ হিসেবে দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা এটু পরিবারের সাথে থেকো। আর আমার ক্লাস কেমন লাগলো আমি জানি না, বিকজ অফ আজকে বোঝানোর মতো তেমন কোনো কিছু ছিল না, আজকে শুধু সিকিউ। আর এই এই অংশগুলো তোমরা অলরেডি বইয়ের মধ্যে পড়ে ফেলছো, বইয়ের বাইরে যে কয়েকটা কথা বলা দরকার ছিল আমি এই কথাগুলো তোমাদেরকে বলছি বোঝানোর খাতিরে। সো একটু পানি বেশি করে তোমরা খাওয়া, আমার জন্য সাজেশন। আর রিচ ফুড, বিশেষ করে বার্গার, পিৎজা, এগুলো একটু কম খাবার চেষ্টা করবা। কারণ কি, কারণ হলো ওই যে বললাম যে আমাদের অনেকের পিত্ত রস ঠিক মতো ক্ষরণ না হলে সে সময় আসলে স্নেহ জাতীয় খাবারগুলো পরিপাক হয় না। আর এমনিতেও আমাদের এই মুখ গহ্বরের মধ্যে বা লালা রসে আমরা জানি যে আমাদের লালা রসে এনজাইম ক্ষরিত হয়। সেটা হলো দুই ধরনের এনজাইম ক্ষরিত হয়, সেটা তোমরা মোটামুটি জানো। একটা হলো, আমরা এটাকে মনে রাখতে পারি টম দিয়ে, টায়ালিন আর মল্টেস, এটা তোমরা সবাই জানো, রাইট? আমাদের লালা গ্রন্থিতে বা লালা রসে আমাদের দুই ধরনের এনজাইম থাকে, টায়ালিন আর তোমার হলো মল্টেস, ঠিক আছে? এই হরমোন গুলো আসলে কোনোভাবেই আমাদের স্নেহ জাতীয় খাবারকে হজম করতে পারে না। সো ফ্যাট জাতীয় খাবার হজম করার জন্য আসলে পিত্তরসই দরকার। এই কারণে একটু নিজের হেলথের উপরে কনসিয়াস থাকতে হবে। ওকে, তোমরা ছোট মানুষ, সো একটু ঠিকঠাক মতো খাবা, ঠিকঠাক মতো পড়াশোনা করবা। ওকে, 4 নম্বর কোশ্চেন, এই যে 4 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা যে চাচ্ছিলা। ওকে জিনিয়া, তুমি কোথা থেকে বলছো জিনিয়া?
তুমি কোন স্কুলে পড়ো? আজকে কুইজ নাই, তাসমিয়া অনেকক্ষণ আগে চলে গেছে। মুন, 4 নাম্বারটা আমি বের করে রাখছি, তুমি একটু দ্রুত লিখো, অথবা তুমি তো রেকর্ড ক্লাস কালকে পেয়ে যাবা, সেখান থেকেও সাবিরা হোসেন, আজকে কুইজ নিচ্ছি না যেহেতু আজকে সিকিউ প্র্যাকটিস করলাম আমরা একটা একটা সিকিউ প্র্যাকটিস করতে পারছি, কারণ তোমরাও একটু স্লোলি স্লোলি লিখো, আর আমি খুব বেশি ফাস্ট লিখলে তোমরাও সেটা ধরতে পারবে না। সো এই কারণে আহ, খুব বেশি জোরে লিখি নাই, একটাই প্র্যাকটিস করছি, বাকি একটা তোমাদেরকে দিলাম। ওকে, আজকের মতো এখানে বিদায় ঘোষণা করি। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু জানাও। আল্লাহ হাফেজ স্যার। ওকে মুন, থ্যাংক ইউ স্যার, এটা থিঙ্ক লিখছো ভুলে, সমস্যা নাই। ওকে, বিদায়। কারো কোনো কোশ্চেন থাকলে আমার একটু জানাও। হোপসো কারো কোনো কোশ্চেন নাই। ওকে 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 ওকে, বিদায়। আল্লাহ হাফেজ সবাইকে, শুভরাত্রি। হোপসো তোমাদের সাথে আমার নেক্সট ডে আবার একদিন দেখা হবে। গুড নাইট, বিদায়।